আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মিম। শুরুতেই সংবাদ শিরোনাম। ৩০০ আসনে ২৫৮২টি মনোনয়নপত্র দাখিল। এদিকে হত্যার হুমকিসহ কাফনের কাপড় পাঠালো আন্তর্জাতিক ট্রাইব্যুনালের প্রসিকিউটরদের। জানাবো আসন পরিবর্তন করে নির্বাচন করার কারণ জানালেন নাসির উদ্দিন পাটোয়ারি। অন্যদিকে জামায়াত নেতাকে দল থেকে বহিষ্কার। জানাবো ওসমান হাদি হত্যার বিচার, ভারতীয়দের কাজের অনুমতি বাতিল সহ ৪ দফা ঘোষণা ইনকিলাব মঞ্চের। সবশেষ থাকবে জামায়াতের সঙ্গে এনসিপির জোট, রাজনৈতিক সংকট, জেরুজালেম পোস্টের বিশ্লেষণ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ৩০০ আসনে ২৫৮২টি মনোনয়নপত্র দাখিল। আসন্ন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি সংসদীয় আসন থেকে মোট ৩,৪০৭ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে ২,৫৮২ জন জমা দিয়েছেন। সোমবার ২৯ ডিসেম্বর রাতে নির্বাচন কমিশন এ তথ্য জানিয়েছে। ইসির তথ্য অনুসারে সবচেয়ে বেশি ৬৩৮টি মনোনয়নপত্র উত্তোলন হয়েছে ঢাকা অঞ্চল থেকে। রংপুর থেকে ৩৩৮টি, রাজশাহী থেকে ৩২৯, খুলনা থেকে ৩৫৮, বরিশাল থেকে ২১২, ফরিদপুর থেকে ১৬৫, ময়মনসিংহ থেকে ৪০২, সিলেট থেকে ১৭৬, কুমিল্লা থেকে ৪৯৬ এবং চট্টগ্রাম অঞ্চল থেকে ২৯৩টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। এরই মধ্যে সবচেয়ে বেশি ৪৪৪টি মনোনয়নপত্র দাখিল করা হয়েছে ঢাকায়। রংপুর থেকে ২৭৮টি, রাজশাহী থেকে ২৬০, খুলনা থেকে ২৭৬, বরিশাল থেকে ১৬৬, ফরিদপুর থেকে ১৪৪, ময়মনসিংহ থেকে ৩১১, সিলেট থেকে ১৪৬, কুমিল্লা থেকে ৩৬৫ এবং চট্টগ্রাম অঞ্চল থেকে ১৯৪টি মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। তফসিল অনুযায়ী রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র বাছাই ৪ জানুয়ারি পর্যন্ত। মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি। প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি। ভোট গ্রহণ ১২ ফেব্রুয়ারি সকাল ৭:৩০ থেকে বিকেল ৪:৩০ পর্যন্ত। হত্যার হুমকিসহ কাফনের কাপড় পাঠালো ট্রাইব্যুনালের প্রসিকিউটরদের। ২০২৫ সালের মধ্যে হত্যার হুমকি দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক প্রসিকিউটরের বাসায় কাফনের কাপড় পাঠিয়েছে দুষ্কৃতকারীরা। এবছরের নভেম্বরে পুরান ঢাকার নারিন্দায় অবস্থিত প্রসিকিউটর মোহাম্মদ শহীদুল ইসলাম সর্দারের বাসায় পাঠানো এই কাফনের কাপড় পাওয়ার পর পুড়িয়ে দেন তিনি। মানবজমিনকে তিনি জানান, কাফনের কাপড়ের পাশাপাশি 2টি টেলিটক নম্বর এবং দুবাইয়ের একটি সিম নম্বর থেকে প্রতিনিয়ত তাকে হুমকি দিয়ে যাচ্ছে। এছাড়া আমেরিকা ও লন্ডন থেকে কিছু সিম নম্বর দিয়েও তাকে ফোন করে হত্যার হুমকিসহ বিচার কাজকে বাধাগ্রস্ত করতে নানাভাবে চেষ্টা করে যাচ্ছে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পরে অন্যতম লক্ষ্য হচ্ছে আন্দোলনে সংঘটিত নৃশংসতার বিচার নিশ্চিত করা। এ লক্ষ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিভিন্ন মামলার বিচার প্রক্রিয়া চলমান রয়েছে। বিচারকে বাধাগ্রস্ত করতে আওয়ামী লীগ মোটা অঙ্কের টাকা বিনিয়োগের পাশাপাশি বিভিন্ন ষড়যন্ত্রের কথা ইতিমধ্যে গণমাধ্যমকে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তবে অতি স্পর্শকাতর এসব মামলার বিচার কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সকলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। সূত্র জানায়, অজ্ঞাত ফোন নম্বর থেকে ফোন করে হুমকি দেয়া হয়। অধিকাংশ ফোন কল ভারত সহ বিভিন্ন বিদেশি কান্ট্রি কোড ব্যবহার করে করা হয়েছে। বিচারের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে বাঁচতে দেওয়া হবে না বলেও হুমকি দেওয়া হচ্ছে। প্রসিকিউটর মোহাম্মদ শহীদুল ইসলাম সর্দার বলেন, বিচার কাজকে বাধাগ্রস্ত ও আমাদের মনোবল ভেঙে দেওয়ার জন্য আমার বাড়ির গেটে কাফনের কাপড় বেঁধে রেখে যায়। এতে একটি চিঠিও সংযুক্ত করে দেওয়া হয়, যাতে আমার উদ্দেশ্যে পাঠানোর কথা লেখা ছিল। এতে লেখা ২০২৫ সালের মধ্যে আমাকে শেষ করে দেওয়া হবে। এছাড়া বরিশালে আগৈলঝাড়া উপজেলায় আমার বাড়ির সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তিনি বলেন, এসব করে বিচার কাজকে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত করা যাবে না। আমি এসব চিফ প্রসিকিউটর সহ সংশ্লিষ্টদের জানিয়েছি, তারা ব্যবস্থা নেবেন। এদিকে ট্রাইব্যুনালের আরেক প্রসিকিউটর ফারুক আহমদ মানবজমিনকে বলেন, শেখ হাসিনার রায়কে ঘিরে আমাকেও বিভিন্ন ফোন নম্বর থেকে হুমকি দেওয়া হয়েছে, তবে এসব আমরা আমলে নিচ্ছি না। আন্তর্জাতিক
অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও ট্রাইব্যুনালের কয়েকটি মামলার বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর হাসান জোহা মানবজমিনকে বলেন, শহীদুল ইসলাম সর্দারকে ফোনে হুমকি দেওয়া দুবাই থেকে একটি নম্বর ব্যবহার করেছে। এটি দুবাই ট্যুরিস্ট সিম হিসেবে ইতিমধ্যে শনাক্ত করা হয়েছে। এটির তদন্ত চলমান রয়েছে। আমরা সরকারি মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। আসন পরিবর্তন করে নির্বাচন করার কারণ জানালেন নাসিরউদ্দিন পাটোয়ারি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 18 আসনের পরিবর্তে ঢাকা 8 রমনা মতিঝিল আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার কারণ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি এর মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। সোমবার 29 ডিসেম্বর দুপুরে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন ফর্ম জমা দেওয়ার পর আসন পরিবর্তনের কারণ ব্যাখ্যা করেন তিনি। নাসিরউদ্দিন পাটোয়ারি ঢাকা 18 আসন থেকে নির্বাচন করার লক্ষ্যে এনসিপি এর মনোনয়ন আবেদন ফর্ম সংগ্রহ করেছিলেন এবং সেখানে তার নির্বাচনী প্রস্তুতিও ছিল চূড়ান্ত পর্যায়ে। তবে শেষ মুহূর্তে ঢাকা 8 আসন বেছে নেওয়ার বিষয়ে তিনি বলেন, আমি ঢাকা 18 আসনের জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু আমাদের এই 11 দলীয় জোটটি একটি কৌশলগত জোট। বৃহত্তর রাজনৈতিক স্বার্থে এবং জোটের সমন্বিত সিদ্ধান্তের কারণেই আমি এখন ঢাকা 8 আসনে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। শেষ মুহূর্তে ঢাকা 8 আসন বেছে নেওয়ার বিষয়ে তিনি বলেন, আমি ঢাকা 18 আসনের জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু আমাদের এই 11 দলীয় জোটটি একটি কৌশলগত জোট। বৃহত্তর রাজনৈতিক স্বার্থে এবং জোটের সমন্বিত সিদ্ধান্তের কারণেই আমি এখন ঢাকা 8 আসনে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। এই জোটটি কোনো আদর্শিক জোট নয়, বরং একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য কৌশলগত ঐক্য। তিনি আরও বলেন, আমি এখানে শহীদ হওয়ার তামান্না নিয়ে এসেছি। আমাদের লক্ষ্য স্পষ্ট, মানুষকে নিরাপদ রাখা, ভারতীয় আধিপত্যবাদ থেকে রক্ষা করা এবং দেশ থেকে দুর্নীতি দূর করা। ইনশাআল্লাহ আমাদের জোট সরকার গঠন করবে। জামাত নেতা বহিষ্কার। বাংলাদেশ জামাতে ইসলামীর ময়মনসিংহ জেলা শাখার সাবেক আমির অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার 29 ডিসেম্বর জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এক বিবৃতিতে বলেন, আমিরে জামায়াত ডক্টর শফিকুর রহমান দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বাংলাদেশ জামাতে ইসলামী ময়মনসিংহ জেলা শাখার সাবেক আমির অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিনের রুকনিয়াত অর্থাৎ সদস্যপদ বাতিল করেছেন এবং তাকে সংগঠন থেকে বহিষ্কার করেছেন। জানা গেছে, দলীয় শৃঙ্খলা রক্ষায় এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। বিষয়টি ময়মনসিংহ জেলা শাখা ও কেন্দ্রীয় পর্যায়ে গুরুত্বপূর্ণভাবে দেখা হচ্ছে। ময়মনসিংহ জেলা জামাতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ গণমাধ্যমে বলেন, বাংলাদেশ জামাতে ইসলামী একটি সুশৃঙ্খল দল। প্রতিষ্ঠার পর হতে অদ্যাবধি পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ঊর্ধ্বে থেকে দলীয় শৃঙ্খলা অব্যাহত রেখেছে। আগামীতেও বাংলাদেশ জামাতে ইসলামী দলীয় শৃঙ্খলার ব্যাপারে আপোষহীন থাকবে। জামায়াতের ময়মনসিংহ জেলা আমির আব্দুল করিম গণমাধ্যমে বলেন, বাংলাদেশ জামাতে ইসলামী ময়মনসিংহ জেলা শাখার সাবেক আমির অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিনের রুকনিয়াত অর্থাৎ সদস্যপদ বাতিল করেছেন এবং তাকে সংগঠন থেকে বহিষ্কার করেছেন। সাংগঠনিক নিয়মনীতি ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সংগঠনের সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে। জানা গেছে, এর আগে গত 15 সেপ্টেম্বর জেলা জামায়াতের কর্মপরিষদের বৈঠকে সর্বসম্মতিক্রমে অধ্যাপক জসিমউদ্দিনের সাংগঠনিক কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। দলীয় প্রার্থীর বিরুদ্ধে গিয়ে মনোনয়ন পরিবর্তনের দাবিতে লোক দিয়ে নিজের পক্ষ মিছিল করানো সহ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দলে ভেতর গ্রুপিং করার অভিযোগে তার সদস্যপদ স্থগিত করে দলটি। উসমান হাদি হত্যার বিচার, ভারতীয়দের কাজের অনুমতি বাতিল সহ 4 দফা ঘোষণা ইনকিলাব মঞ্চের। আগামী 24 দিনের মধ্যে শহীদ ওসমান হাদির খুনি, পরিকল্পনাকারী ও সহায়তাকারীদের গ্রেপ্তার করে বিচার, বাংলাদেশে কাজ করা ভারতীয়দের কাজের অনুমতি বাতিল সহ 4 দফা দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। রোববার রাত 9:45টার দিকে রাজধানীর শাহবাগে সর্বাত্মক অবরোধ কর্মসূচি থেকে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের এই ঘোষণা দেন। এই ঘোষণা দিয়ে তারা এই দিনের মতো অবরোধ শেষ করেন। একই সঙ্গে সোমবার বেলা 2টায় সারা দেশের মানুষকে শাহবাগে অবস্থান নেবারও আহ্বান জানানো হয়েছে। আবদুল্লাহ আল জাবের বলেন, শহীদ ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচার এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য ইনসাফের লড়াই প্রতিষ্ঠা করতে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে 4 দফা ঘোষণা করছি। ইনকিলাব মঞ্চের 4 দফা দাবি হল, যে বা যারা হাদিকে খুন করেছে, খুনের পরিকল্পনা করেছে, সহায়তা করেছে, তাদেরকে গ্রেপ্তার করে আগামী 24
দিনের মধ্যে বিচার নিশ্চিত করতে হবে। বাংলাদেশে যেসব ভারতীয় কাজ করেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে তাদের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে। খুনি হাসিনা এবং যারা বাংলাদেশে 17 বছর গুম খুন করে মানুষের জীবনকে জাহান্নাম বানিয়ে দিল্লিতে আশ্রয় নিয়েছে, তাদেরকে যদি ফেরত দেওয়া না হয় তাহলে আন্তর্জাতিক আদালতে ভারতের বিরুদ্ধে মামলা করতে হবে। এবং বাংলাদেশে সব গোয়েন্দা সংস্থা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই ঘটনা নিয়ে একজন এক রকম বক্তব্য দিচ্ছে, জনগণকে বিভ্রান্ত করতে চাচ্ছে। সরকারের কাছে অনুরোধ, এদের চিহ্নিত করে চাকরিচ্যুত করে বিচারের মুখোমুখি করতে হবে। একই সঙ্গে সিভিল, মিলিটারি, ইন্টেলিজেন্সের মধ্যে থাকা আওয়ামী লীগের দোসরদের বিচারের মুখোমুখি করতে হবে। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব বলেন, এই 4 দফা দাবির মধ্যে আগামী 24 কার্যদিবসের মধ্যে শহীদ ওসমান হাদির খুনিদের গ্রেপ্তার করে বিচার সম্পন্ন করা আমাদের প্রধান দাবি। বাকি 3 দাবিও এই অন্তর্বর্তী সরকারের সময়ই নিশ্চিত করতে হবে। জামায়াতের সঙ্গে এনসিপির জোট, রাজনৈতিক সংকট। জেরুজালেম পোস্টের বিশ্লেষণ। ইসলামপন্থী দল জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী জোট করেছে তরুণ নির্ভর দল, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এতে দলটির অন্তত 30 জন জ্যেষ্ঠ নেতা প্রকাশ্যে এই জোটের বিরোধিতা করেছেন। পাশাপাশি একাধিক নেতা প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করেছেন। বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত এনসিপির ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলতে পারে এবং প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোকেই আরও শক্তিশালী করবে। আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা। জনমত জরিপে ফলাফল বলছে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপির পরই দ্বিতীয় অবস্থানে রয়েছে জামায়াত, আর এনসিপির অবস্থান তৃতীয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক HM নাজমুল আলম বলেন, এনসিপি নিজেদের তরুণ নেতৃত্বাধীন প্রচলিত ক্ষমতা কাঠামোর বিকল্প হিসেবে তুলে ধরেছিল। জামায়াতের সঙ্গে জোট সেই পরিচয়কে গুরুতরভাবে প্রশ্নবিদ্ধ করেছে। তরুণ নির্ভর কোনো দল নির্বাচনে হারলেই ভেঙে পড়ে না, এর জন্য আদর্শিক অস্পষ্টতা ও অভ্যন্তরীণ ঐক্যও দায়ী। বৃহত্তর ঐক্যের পক্ষে যুক্তি। 2024 সালের অগস্টে দীর্ঘদিনের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর ছাত্র ও জনতার আন্দোলনে নেতৃত্ব দেয়া তরুণ নেতাদের হাত ধরে গড়ে ওঠে এনসিপি। রাজনীতিতে দুর্নীতি, স্বজনপ্রীতি এবং আওয়ামী লীগ বিএনপির আধিপত্য ভাঙার অঙ্গীকারের মাধ্যমে পথ চলা শুরু করে 90-এর দশকের শেষের দিকে জন্ম নেয়া জেন জি তথা তরুণ প্রজন্মের নেতৃত্বাধীন এই দল। আওয়ামী লীগ নিষিদ্ধ থাকায় এবারের নির্বাচন কার্যত বিএনপি ও জামায়াতের মধ্যে সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় রূপ নিতে যাচ্ছে। 2013 সালে সংবিধানের ধর্মনিরপেক্ষতার সঙ্গে সাংঘর্ষিক বলে আদালতের রায়ে জামায়াতের নিবন্ধন বাতিল হয় এবং তারা এতদিন নির্বাচনে অংশ নিতে পারেনি। শান্তিতে নোবেলজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার 2024 সালের অগস্টে দলটির উপর সব নিষেধাজ্ঞা তুলে নেয়।